আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি, আলিম ও অ্যাডমিশনের বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চারণ নিয়ে। উচ্চারণের মধ্যে আজকে অধ্বনির উচ্চারণ আমাদের আলোচ্য বিষয়। অধ্বনির উচ্চারণ মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা সংবৃত আর একটা বিবৃত। বিস্তারিত আমরা পরের স্লাইডে দেখি। যেমন আমরা ছোটবেলায় যে অটা শিখেছি সেটার উচ্চারণ কিন্তু আমরা দেখি দু ধরনের হয়ে থাকে। একটা শব্দ দেখেন অনেক, আর একটা হচ্ছে অতি। এখানেও স্বর অ দিয়ে শুরু, এখানে স্বর অ দিয়ে শুরু, কিন্তু এখানে আমরা অটার উচ্চারণ অ এর মতো করি। যেমন দেখেন অনেক, অটার উচ্চারণ কার মতো আছে? অ এর মতো আছে। তো এখানে উচ্চারণটা দেখেন আমরা কি বলি? অতি। আপনি নিজেই উচ্চারণ করার চেষ্টা করেন। একটা হচ্ছে অনেক, একটা হচ্ছে অতি। এটা তো নর্মালি কি হওয়ার কথা ছিল? স্বরে অ, ত রস্বইকার, অতি। কিন্তু আমরা কেন অতি পড়ি, তাই না? তো এটা কি আমার নিজের কথা বা আপনার কথা, নাকি কিছু নিয়মও আছে? সেগুলো আমরা দেখব। তার আগে এটা মাথায় রাখবেন, অধ্বনি যখন অ এর মতো উচ্চারণ হয় তখন আমরা কি বলবো? সেটাকে অধ্বনির কেমন উচ্চারণ? বিবৃত উচ্চারণ। হ্যাঁ। আর অটা যদি ও এর মতো উচ্চারণ হয় তখন আমরা সেটাকে বলবো অধ্বনির সংবৃত উচ্চারণ। কেমন উচ্চারণ? সংবৃত উচ্চারণ। এই সংবৃত এবং বিবৃত শব্দের একটা ব্যাখ্যা আছে বিস্তারিত, সেটা আমাদের এ ধ্বনির সময় লাগবে, এখন আপাতত লাগছে না। এখন আমরা এটা দিয়ে খেয়াল রাখতে পারছি, অটা যদি ও হয় সেটাকে সংবৃত, অটা যদি অ এর মতো হয় তখন সেটাকে আমরা কি বলি? বিবৃত। এই জন্য আমরা ওই ঝামেলায় যাচ্ছি না, এটা এ ধ্বনিতে লাগবে। এ ধ্বনির সময় একটু খেয়াল করবেন, কারণ তখন জিনিসটা উল্টে যাবে। যাই হোক, এখন সে কথায় আমরা না যাই। অটা যদি অ এর মতো হয় সেটাকে বিবৃত বলবো, অটা যদি ও এর মতো হয় সেটাকে কি বলবো? সংবৃত। তাহলে কোনটা আগে পড়া উচিত আপনারাই বলেন, বিবৃত নাকি সংবৃত? সংবৃত আমি মনে করি, কারণ আপনি যদি অটা অ এর মতো আছে সেটা নিয়ম পড়েন, আপনার কাছে কাছে জিনিসটা পানসা লাগতে পারে। অটা ও হয়ে যাচ্ছে, এটা একটু ইন্টারেস্টিং। ওকে, আমরা শুরু করি। বিসমিল্লাহ। অধ্বনির সংবৃত উচ্চারণ নিয়ম। কেমন উচ্চারণ নিয়ম? সংবৃত। আচ্ছা, এই কোশ্চেনটা, এই প্রশ্নটা টিচাররা আদ্য দিয়েও করতে পারে, যে আদ্য অধ্বনির সংবৃত উচ্চারণ নিয়ম, বা আদ্য অধ্বনির উচ্চারণ কখন ও এর মতো হয়। হ্যাঁ, এভাবেও টিচাররা প্রশ্নটা করতে পারেন। আচ্ছা, সেজন্য আমরা নিয়মটা বড় করে লিখেছি। আদ্য বা শুরু। আদ্য শব্দের অর্থ কি? শুরু। আদ্য বা শুরুর অধ্বনির পর যদি রস্বই বা দীর্ঘই, রস্ব বা দীর্ঘ বা এগুলার কার যদি থাকে, তখন অধ্বনির উচ্চারণটা কেমন হবে? সংবৃত। আমরা সংবৃতটার অর্থও লিখে দিয়েছি। সংবৃত মানে কার মতো উচ্চারণ হবে? ও এর মতো হবে। তাহলে মেন কথা হচ্ছে, যদি আপনি শুরুতে অধ্বনি দেখেন, তারপর যদি রস্বই দীর্ঘই বা রস্ব দীর্ঘ এগুলো বা এগুলোর কার যদি থাকে, তখন আমরা অটা কার মতো উচ্চারণ করব? ও এর মতো উচ্চারণ করব, তাই না? তাহলে আমি একটু দেখি, উদাহরণের জন্য আমাদের জায়গা লাগবে। আচ্ছা, আমি একটা শব্দ বললাম অতি, আপনারা তো অলরেডি দেখেছেন, এটা আগে রাখি। তারপর অতীত, তারপর আপনি বললেন বউ, আপনি বললেন নই, হ্যাঁ, তারপর আপনি বললেন মধু, আপনি বললেন বধূ, আপনি বললেন ময়ূর। ময়ূরটা কোন দিক দিয়ে লিখবো? এদিক দিয়ে লিখি আমরা। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি। শুরুতে অধ্বনি, অধ্বনির পর রস্বই, তাহলে অটা কার মতো উচ্চারণ হবে? ও এর মতো, তাহলে অতি। এই জন্য এখানে অতি হয়েছে, ঠিক আছে। আবার শুরুতে অধ্বনি, তারপরের ধ্বনির সাথে কি আছে? দীর্ঘই। এই যে পেলাম আমরা, দীর্ঘই বা দীর্ঘইকার যেটাই থাকুক, অটা কি হয়ে যাবে? ও হয়ে গেল। এবার আমরা চার্টের বা হচ্ছে লিস্টে যে একটা ক্লাস করেছিলাম, যে না জানলেই নয় এরকম একটা টাইটেলে, সেখানে আমরা দেখেছি যে দীর্ঘইকার যদি থাকে সেটা কি হয়ে যাবে? রস্বইকার। আর তয়ের নিচে হসন্ত কেন হবে? হসন্তর আলোচনা আমরা সেখানে করেছি, যে হসন্তটা দিয়ে আমরা বোঝাবো যে এখানে যে অটা থাকার কথা ওই অটা উচ্চারণ করব না, কারণ হসন্ত না দিলে উচ্চারণটা কি হবে? অতীত। এখন উচ্চারণটা কেমন? অতীত। এখানে আমি থেমে গেলাম, অয়ের উচ্চারণ আর করিনি। আচ্ছা, বউ। বউ শব্দটা অধ্বনি, ব একটা অধ্বনি, আমরা ওই হসন্তর ক্লাসে করেছি যে সমস্ত ব্যঞ্জন বর্ণ এর সাথে যদি আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, রিকার কোনো কারই না থাকে, তার মানে এখানে একটা অ আছে, কারণ আমরা জানি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এখন এখানে অধ্বনি আছে, অ যেই স্বরটা আছে সেটা আছে, তার মানে আমি বকে কি বলতে পারি? একটা অধ্বনি বলতে পারি। শুরু, শব্দের শুরুতে অধ্বনি, তো শব্দের শুরুতে অধ্বনি আছে, তারপর রস্য পেলাম, এই যে, তখন অটা কি হয়ে যাবে? ও। এখন আমি বকে তার ও বানাইতে পারবো না, তাহলে কি করবো? বসার একটা ও কার দিয়ে দিতে পারবো, বউ। এবং আমার যে রস্য, যেটা সম্পূর্ণ কিন্তু আমি উচ্চারণ করছি না, বউ বলে আমি থেমে যাচ্ছি, বউ। এই জন্য তার নিচে একটা কি দেবো? হসন্ত। আচ্ছা, সেম গোজ টু নই।
অধ্বনি তারপর রস্বই। এবার মধুটা দেখেন, অধ্বনি কারণ ম একটা অধ্বনি, অধ্বনির পর কি আছে রস্য, তাহলে কি হবে অটা ও হয়ে যাবে। আর আমরা জানি রস্যকার থাকলে রস্যকারই থাকে। বধূ সেম। ময়ূর ম একটা কোন ধ্বনি, অধ্বনি, অধ্বনির পর কি দেখতে পাচ্ছি আমরা দীর্ঘ, তাহলে অটা কি হয়ে যাবে ও। আর আমরা চার্টে পড়ে লিস্টে পড়েছিলাম দীর্ঘকার থাকলে সেটা কি হয়ে যাবে রস্যকার হয়ে যাবে ময়ূর। র এর নিচে কি হবে হসন্ত, কেন নাহলে তো উচ্চারণ হয়ে যাবে কি ময়ূর। হসন্ত যদি না দিই উচ্চারণ কি হবে ময়ূর। বোঝা গেছে 1 নম্বর নিয়মটা। পরের নিয়মে চলে যাই। আদ্য, আদ্য মানে কি আমরা জানি শুরু। শব্দের শুরুতে যদি একটা অধ্বনি থাকে তারপর যদি জফলা থাকে, কি থাকে জফলা, জফলা তো আমরা চিনি তাই না। এই জফলা যদি থাকে তাহলে ওই শুরুর অটার উচ্চারণ কেমন হবে সংবৃত। আর সংবৃত মানে কার মতো হবে ও এর মতো। যেমন আমরা একটা শব্দ বললাম আমাদের বাংলা প্রথম পত্রের, হ্যাঁ, তো একটু খেয়াল করে দেখেন গ যেটা লিখলাম আমরা গদ্য নর্মালি বলে ফেলি, হ্যাঁ, তো এখন থেকে আর বলবো না। গ একটা হচ্ছে কোন ধ্বনি অধ্বনি, কারণ কেন কেন অধ্বনি বলেন তো, কারণ আকার রস্বইকার দীর্ঘইকার কোনো ধরনের কার নেই, তার মানে তার শেষে অ আছে। আবার এমনি তো নর্মালি উচ্চারণ করেন গ সাথে কি আছে অ। আচ্ছা, তার মানে শুরুতে বা আদ্যতে কি পেলাম অধ্বনি পেলাম, তারপরের বর্ণের সাথে কি দেখতে পাচ্ছি আমরা জফলা। তাহলে অটাকার মতো উচ্চারণ হবে ও এর মতো। তাহলে আমরা এখন তাকে আর কি বলবো না গদ্য বলবো না, আমরা কি বলবো গদ্য। কি বলবো গদ্য। তারপর প একটা অধ্বনি, অধ্বনির পর আবার আমরা জফলা দেখতে পাচ্ছি, তাহলে যে অটা এটা আর অ উচ্চারণ করবো না, কার মতো উচ্চারণ করবো ও এর মতো। তাহলে আমি পকে তো আর ও বানায় ফেলতে পারবো না, তাহলে প এর সাথে একটা কি দিব ওকা দিতে পারি। তাহলে আমরা পদ্ম না বলে কি বলবো পদ্য। আমার একজন শিক্ষক ছিল এইচএসসিতে, উনি অনেক সুন্দর করে গদ্য পদ্য বলতেন, এটা শুনতে অনেক সুন্দর লাগতো ওনার ওনার মুখে গদ্য পদ্য, আজকে কোন গদ্য পড়বো আজকে কোন পদ্য পড়বো, হ্যাঁ। আচ্ছা, তো আরেকটা শব্দ দেখেন আমরা বলে থাকি, মনে করেন বললাম আমরা আমরা এটা ঠিকঠাকই উচ্চারণ করি বন্যা, এটা দন্ত ন, হ্যাঁ। তারপর আমরা বললাম কন্যা, সেম ব্যাপার, আমাদের শুরুতে অধ্বনি তারপর জফলা, এই জন্য ওটা কি হয়ে যাবে ও হয়ে যাবে। আমরা কন্যা না বলে কি বলবো কন্যা। আমরা পণ্য না বলে কি বলবো পণ্য। আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বর নিয়মটা কি সেম আগের মতো, শুরুতে যদি অধ্বনি থাকে তারপর যদি জফলা থাকে, তাহলে লেখাটা অনেক বড় হলো, জিনিসটা একটু কিন্তু ছোট, যে আপনি শুরুর অ এটা খেয়াল রাখবেন, তারপর জফলা, শুরুর অর পর কি থাকবে জফলা থাকলে অটা কি হয়ে যাবে অটা র হবে না, ওটা ও এর মতো হবে। এই হলো আমাদের কিওয়ার্ড, বাকিগুলো নিয়মের খাতিরে লেখা। 3 নম্বর, আবার আদ্য অধ্বনির পর, আদ্য মানে হচ্ছে শুরুর অধ্বনির পর যদি আমাদের কি থাকে ক্ষীয় থাকে, তখন ওই অয়ের উচ্চারণ কেমন হবে সংবৃত বা ও কারের মতো হবে বা ও হবে আর কি। যেমন একটা শব্দ আমরা লিখলাম দ লিখলাম তারপর ক্ষীয় লিখলাম, ঠিক আছে, তারপর প লিখলাম তারপর ক্ষীয় লিখলাম, ক লিখলাম তারপর ক্ষীয় লিখলাম। এখন আপনি দেখেন তো দ কোন ধ্বনি অধ্বনি, প কোন ধ্বনি অধ্বনি, ক কোন ধ্বনি অধ্বনি, তো এগুলো শব্দ শুরুতে আছে এবং তারপর ক্ষীয়, তাই না, তারপর কি আছে ক্ষীয় আছে, তাহলে অটা কি আর অয়ের মতো হবে নাকি ও হয়ে যাবে ও হয়ে যাবে, তাহলে কি করবেন দয়ের সাথে ওকার দিবেন। তাহলে দক্ষ, আমরা শব্দটার উচ্চারণ কি করব দক্ষ, তারপরে এটার উচ্চারণ কি করব পক্ষ। অনেকে অনেক কঠিন করে উচ্চারণ করতে যায়, ভাই দরকার নেই, আপনি আগে বলতেন দক্ষ, এখন জাস্ট অটাকে ও উচ্চারণ করবেন, আপনি এখন কি বলবেন দক্ষ। আপনি আগে পক্ষ বলতেন, এখন কি বলবেন পক্ষ বলবেন। আপনি শ্রেণী কক্ষ বলতেন, শ্রেণী কক্ষ বলবেন। কক্ষ। আচ্ছা, সেম, তাহলে আমরা কি দক্ষতা বলবো, দক্ষতা অর্জন করতে হবে নাকি কি বলবো দক্ষতা অর্জন করতে হবে। আচ্ছা, পরের নিয়মে আমরা যাই 4 নম্বর, যে আদ্য অধ্বনির পর, আদ্য মানে কি আমরা জানি আদ্য মানে হচ্ছে শুরু, শব্দের শুরুর অধ্বনির পর যদি রিকার থাকে, কি থাকে রিকার, এই রিকারটা থাকলে তখন অয়ের উচ্চারণ সংবৃত বা ও এর মতো হবে। যেমন আমরা একটা শব্দ দেখেছিলাম তখন মসৃণ, তাই না। তারপর আমরা একটা শব্দ লিখতে পারি কর্তৃপক্ষ। আচ্ছা, তাহলে ম একটা কোন ধ্বনি অধ্বনি, অধ্বনির পর কি আছে রিকার, আবার ক একটা অধ্বনি, অধ্বনির পর কি রিকার, তাহলে ইজি হয়ে গেল ব্যাপারটা। অটাকে আমি ও উচ্চারণ করবো, তাহলে ম কে আর ম বলবো না, কি বলবো মো।
মসৃণ। আর আমরা লিস্টে দেখেছিলাম যে রিকার যদি থাকে ওই রিকারটা মানে বানানে যদি রিকার থাকে উচ্চারণও কি হবে, রিকারই থাকবে। আর এখানে দন্তস্ব কেন হয়েছে বলেন তো? কারণ আমরা এটাকে এসের মতো উচ্চারণ করেছি। আমরা জানি এসের মতো উচ্চারণ হলে বসবে দন্তস্ব, এস এইচ এর মতো উচ্চারণ করলে কি বসবে, তালব্যস্য। আমরা মসৃণ বলি না, আমরা কি বলেছি, মসৃণ। এসের মতো উচ্চারণ, এই জন্য কি বসিয়েছি, দন্তস্ব। আবার অনেকের কোশ্চেন জাগে যে ভাই এখানে দন্তস্ব দুইবার কেন, এটা কোন নিয়ম? এটা কোনো নিয়মের দিকে যেতে হবে না আপনাকে, আপনি চিন্তা করেন। আমরা ব্র্যাকেটের মাঝখানে যা লিখি তা হচ্ছে মুখের উচ্চারণ। আমি মুখে যখন মসৃণ উচ্চারণ করি, করেন তো, বলেন মসৃণ, 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 মসৃণ। আপনার এসটা কয়বার উচ্চারণ হচ্ছে, দুবার, এজন্য আপনি দন্তস্ব দুবার লিখেছেন। ঠিক আছে। আর হসন্তর ব্যবহার কি দেখিয়েছি, যে হসন্ত দেব মানে এখানে অয়ের উচ্চারণটা বাদ। তাহলে আমরা যদি হসন্ত না দিতাম তাহলে উচ্চারণটা কি হতো, মসৃণ। হসন্ত দেওয়াতে কি হচ্ছে, মসৃণ। আচ্ছা, সামনে যাই আমরা। আমাদের কর্তৃপক্ষ, এখানেও ক অধ্বনি, তারপর কি রিকার, তাহলে আমরা কর্তৃ বলবো না, আর কি বলবো, কর্তৃ। আমরা রেফের সময়টা দেখেছি, র দিলাম, রিকার থাকলে রিকারই থাকবে, তাই না? আর পক্ষ তো আলাদা শব্দ ছিল, তাহলে ওটার উচ্চারণ ওটার মতো করে লিখি আমরা। একটু আগে যে শিখলাম ক্ষীয়তে, এই কর্তৃপক্ষ। ঠিক আছে। 4 নাম্বার নিয়মটাও তাহলে আমাদের চলে গেল। শুরুতে অধ্বনি থাকবে, তারপর যদি রিকার থাকে তাহলে ওটা ও এর মতো হবে। সর্বশেষ 5 নাম্বার, যেহেতু পরীক্ষা 5টাই লিখতে হয় আমাদের। আদ্য বা শুরুর অধ্বনির পর যদি কি, সরি, এখানে হচ্ছে খেয়াল রাখবেন সাথে, আদ্য বা শুরুর অধ্বনির সাথে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এতক্ষণ ছিল সব পর, এটা হচ্ছে সাথে। সাথে যদি রফলা থাকে, কি থাকে, এই রফলা যদি থাকে তখন অটার উচ্চারণ কার মতো হবে, ও এর মতো হবে। ধরো আমরা একটা শব্দ দেখেছিলাম শ্রম, নর্মালি হওয়ার কথা কি শ্রম, কিন্তু এখানে যে দন্তস্বর উচ্চারণটা এটা অয়ের মতো উচ্চারণ, তাই না? আমরা কি এখানে শ্রী বলতে কিছু নাই, শ্রু বলতে কিছু নাই, কোনো রস্যকার আকার দীর্ঘইকার কিছুই নাই, তার মানে এখানে অ আছে, তার সাথে আবার রফলা বসলো, তাহলে ওই অটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে। এই জন্য আমরা শ্রম না বলে কি বলি, শ্রম। ঠিক আছে। তাহলে আমরা প্রথা বলবো, প্রথা শব্দটা ঠিক করে লিখি, আমরা প্রথা বলবো না, আমরা কি বলবো, প্রথা। আমরা প্রধান বলবো না, কি বলবো, প্রধান। খেয়াল করে দেখেন সবগুলোতেই অধ্বনি, মানে আকার রস্বইকার দীর্ঘইকার কিছুই নেই, এবং তার সাথে রফলা শব্দের শুরুতে, তো সেই জন্য অটা ও এর মতো উচ্চারণ হচ্ছে। তাহলে আপনারা লিখেন তো প্রভাত, এটা আপনারা করেন, কি হবে বলেন, অধ্বনি আছে রফলা, তাহলে অটা কি হয়ে যাবে, ও হয়ে যাবে। প্র না বলে আমরা কি বলবো, প্রভাত। তো নিচে কি হসন্ত হবে? হ্যাঁ, কেন, হসন্ত না দিলে উচ্চারণটা হয়ে যাবে প্রভাত। তাহলে একটা শব্দ দেখেন, এটা কি দ্রব্য বা দ্রব্য মূল্য এই টাইপের কিছু বলবো নাকি দ্রব্য বলবো, দ্রব্য, 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 দ্রব্য মূল্য। ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের 5টা অধ্বনি সংবৃত উচ্চারণের নিয়ম। এই 5টাকে আমরা যদি একটু সংক্ষেপ করি, ব্যাপারটা চাইলে এভাবে মাথায় রাখার জন্য আর কি। পরীক্ষায় যদি নিয়ম লিখেন এভাবে লিখতে তো আর নাম্বার দেবে না, 5টাই লিখতে হবে। তবে এটা হচ্ছে মাথায় রাখতে পারেন, তারপর আমরা নিয়মটা বানাই ফেলতে পারি যদি নিয়মটা মুখস্থ থাকে। তো আমরা কি লিখলাম, অধ্বনি, তারপর যদি কি থাকে, রস্বই দীর্ঘই বা রস্ব দীর্ঘ, এটা হচ্ছে একটা নিয়ম। এরপর হচ্ছে জফলা, ক্ষীয়, রিকার, এই জিনিসগুলো যদি অধ্বনির পরে থাকে তাহলে ওই অটার উচ্চারণে কার মতো হবে, ও এর মতো হবে। আর এটা অধ্বনির সাথে, প্লাস যেহেতু দিলাম, হ্যাঁ, সাথে বোঝায়, অধ্বনির সাথে যদি রফলা থাকে তাহলে অটার উচ্চারণ কেমন হবে, ও এর মতো হবে। এই হলো কথা। 5টা নিয়মকে আমরা এখানে সংক্ষেপে নিয়ে এসেছি আর কি। এই ছিল আমাদের অধ্বনির আলোচনা। এর মধ্যে যদি কার কোনো ধরনের কোশ্চেন কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে রিচ করবেন, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব যে চ্যানেল, আর এখানেও মেইল করতে পারেন। আপনাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।